আজকে আমরা ষোড়শ শতাব্দীর এক অসাধারণ বাংলা কবিতার গভীরে যাব, যা আসলে এক চিরন্তন কষ্টের দলিল। চলুন একসাথে এই কবিতার মর্মার্থ খোঁজার চেষ্টা করা যাক। কবিতার একেবারে শুরুতেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে ফুল্লরার সাথে। আর দেখুন, মাত্র এই দুটো লাইনেই কিন্তু তার পুরো জীবনের ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যায়। তার পৃথিবীটা যে কি ভীষণ দারিদ্র্যে ঘেরা, তা বোঝানোর জন্য আর কিছুর প্রয়োজন হয় না। তো ফুল্লরার এই যে গল্প, এটা কিন্তু যেমন তেমনভাবে বলা হয়নি। এর একটা বিশেষ সাহিত্যিক ধারা আছে, আর সেই ধারাটা না বুঝলে এই গল্পের আসল গভীরতাটাও ঠিকঠাক বোঝা যাবে না। এই ধারাটার নাম হল ১২ মাস্যা। মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো একটা চরিত্রের সারা বছরের সুখ দুঃখ, বিশেষ করে দুঃখ কষ্টের যে কাহিনী, সেটাকে বছরের ১২টা মাসের প্রকৃতির বদলের সাথে একদম মিলিয়ে বলা হয়। আর ফুল্লরার গল্পটা বোঝার জন্য এই প্রেক্ষাপটটা জানাটা কিন্তু খুব জরুরি। কারণ আমরা ওর সাথে পুরো একটা বছর কাটাতে চলেছি, ওর কষ্টের সাক্ষী হতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক বছরের চক্রটা। ফুল্লরার জন্য বছরের শুরুটা কিন্তু মোটেই ভালো হয় না। প্রথম মাসগুলোতেই তাকে লড়তে হয় প্রকৃতির সবথেকে ভয়ঙ্কর রূপের সাথে। একবার কল্পনা করুন তার অবস্থাটা। মাথা গুজার ঠাঁই বলতে একটা ভাঙা কুড়ে, ছাউনিটা পাতার, মানে বৈশাখের একটা ঝড়ে সব উড়ে যেতে পারে। তারপর জ্যৈষ্ঠ মাসে সেই আগুন ঝরানো রোদ, মনে হয় যেন চামড়া পুড়ে যাচ্ছে। আর খিদের জ্বালায় তাকে খেতে হচ্ছে তেতো বিশ্রী স্বাদের বুনোথল, মানে যা মুখে তোলা যায় না তাই দিয়ে পেট ভরাতে হচ্ছে। গ্রীষ্মের এই ভয়ঙ্কর দাবদাহের পর তো বর্ষা আসার কথা, একটু স্বস্তি মেলার কথা, তাই না? কিন্তু ফুল্লরার কপালে স্বস্তি নেই। যে বৃষ্টি সবার জন্য আশীর্বাদ, সেটাই ওর জীবনে হয়ে দাঁড়ায় এক অভিশাপ। দেখুন কিভাবে মাস গড়ানোর সাথে সাথে ওর কষ্টটাও বাড়তে থাকে। আষাঢ় মাসে চারদিক জলে ভেসে যায়, খাবার দাবার প্রায় পাওয়াই যায় না। এরপর শ্রাবণ মাসে তো বৃষ্টি থামার নামই করে না, দিন রাত ঝরছে তো ঝরছেই। আর ভাদ্র মাসে গিয়ে অবস্থাটা চরমে পৌঁছায়। নদী নালা সব একাকার, মনে হয় যেন একটা বিশাল সমুদ্রের মধ্যে ও একা ভেসে আছে। এই সময়টায় ওর কষ্টটা যে কোন পর্যায়ে পৌঁছায় তা ভাবা যায় না। যেখানে বড় বড় গৃহস্থের ঘরেও খাবারের টান পড়ে, সেখানে ফুল্লরাকে সামান্য একটু খুদ কুড়োর জন্য লোকের দরজায় দরজায় ঘুরতে হয়। তার ওপর এই ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে সারা গায়ে জোঁক ধরে। ওর হতাশাটা এতটাই তীব্র হয়ে ওঠে যে ও আক্ষেপ করে বলে, একটা সাপও কি নেই যে ছোবল দিয়ে ওর এই কষ্টের জীবনটা শেষ করে দেবে। বর্ষার এই ভয়াবহতার পর আসে শরৎকাল, আশ্বিন কার্তিক মাস, মানে পুজোর সময়, উৎসবের আমেজ। কিন্তু এই উৎসবের আলো ফুল্লরার জীবনের অন্ধকারকে যেন আরও গাঢ় করে তোলে। এই সময়টাতে সমাজে দুটো ছবি পাশাপাশি রাখলে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যায়। একদিকে দেখুন, অবস্থাপন্ন মানুষেরা ছাগল মহিষ বলি দিয়ে দেবী অম্বিকার পুজো করছে, সবাই নতুন জামা কাপড় পরেছে। আর অন্যদিকে ফুল্লরা, ওর একটাই চিন্তা, পেটের খিদে মিটবে কি করে। ওর পরনে একটা ছেঁড়া হরিণের চামড়া, সবাই যখন শীতের জন্য গরম জামাকাপড় জোগাড় করছে, ওর ভরসা বলতে ওই একটাই চামড়া। এই বৈষম্যটাই ওর কষ্টটাকে আরও অসহ্য করে তোলে। উৎসবের মাসগুলো পার হলেই চলে আসে শীত, আর এই সময়টা ফুল্লরার জন্য আক্ষরিক অর্থেই জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। শীতের তীব্রতা যেন ওকে একটু একটু করে গ্রাস করে। পৌষ মাসে যখন কনকনে ঠান্ডা নামে আর সবাই লেপকম্বলের আরামে থাকে, তখন ফুল্লরার জুটেছে একটা পুরনো ছেঁড়া চটের বস্তা। এতটাই ছেঁড়া যে গা দেওয়ার সাথে সাথে গাটা ধুলোয় ভরে যায়। শুধু ঠান্ডা নয়, পেটেও আগুন। মাঘ মাসের ঘন কুয়াশার জন্য ওর স্বামী শিকারে গিয়ে কিচ্ছুই পায় না, মানে চারদিক থেকে সব পথ বন্ধ। এই পরিস্থিতিতে ফুল্লরার জন্য দিন শেষে একটাই লক্ষ্য থাকে, কোনো মতে পরের দিনের সূর্যটা দেখা। বেঁচে থাকাটাই তখন একমাত্র জয়। শীতের শেষে আসে বসন্ত। ফাল্গুন, চৈত্র, সবার মনে নতুন আশা জাগে। কিন্তু ফুল্লরার জীবনে না, তার জন্য কোনো নতুন আশা নেই। বসন্ত এসে ওর দুঃখের বৃত্তটাকেই শুধু সম্পূর্ণ করে যায়। ফাল্গুনের যে ফুরফুরে হাওয়া সবার গায়ে আরাম দেয়, সেই হাওয়াই ওর কাছে আগুনের মতো লাগে। চৈত্রের গরমে তো কথাই নেই। আর খাবার, খাবার বলতে পান্তা ভাতের জল, মানে আমানি।
আর সেই আমানি ও জমিয়ে রাখে একটা গর্তে। সেই গর্তটাই যেন ওর দারিদ্র্যের একটা জলজন্ত চিহ্ন। বছরের শেষে এসে ও পরিষ্কার বুঝে যায় এই চক্র ভাঙার কোনো উপায় নেই। কবিতার এই লাইন দুটো দেখুন, দুঃখকর অবধান, দুঃখকর অবধান, আমানি খাবার গর্ত দেখ বিদ্যমান। এখানে ফুল্লরা যেন সরাসরি আমাদের সাথেই কথা বলছে। বলছে, আমার দুঃখটা একটু মন দিয়ে শোনো। দেখো, ওই যে আমার আমানি রাখার গর্তটা দেখা যাচ্ছে, ওটাই আমার জীবনের পরিচয়। তাহলে প্রশ্নটা হলো, সারাটা বছর ধরে এই যে অমানসিক লড়াই, এই যে এত কষ্ট, এর শেষে ফুল্লরার প্রাপ্তিটা কি? কি পুরস্কার পেল ও? উত্তরটা একই সাথে ভয়ঙ্কর এবং সত্যি। ওর পুরস্কার হলো এই সংগ্রামটাকে আবার গোড়া থেকে শুরু করা। নতুন করে আবার বৈশাখ মাস আসবে, আবার সেই একই কষ্ট ফিরে আসবে। এই চক্রের কোনো শেষ নেই। তো এতক্ষণ আমরা ফুল্লরার ১২ মাসের দুঃখের কথা শুনলাম, কিন্তু এবার একটা বড় প্রশ্ন আসে। এই যে কবিতাটা, এটা তো প্রায় ৪-৫০০ বছর আগে লেখা। এত পুরনো একটা লেখা আজকের দিনেও কেন এতখানি প্রাসঙ্গিক? কেন এটা আমাদের নাড়া দিয়ে যায়? কারণটা হলো, ফুল্লরার গল্পটা আসলে শুধু ফুল্লরার একার গল্প নয়। এটা হলো চক্রাকার দারিদ্র্যের একটা চিরন্তন ছবি, যা যুগে যুগে ফিরে আসে। এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের কষ্টের প্রতি প্রকৃতি বা সমাজ কতটা উদাসীন থাকতে পারে। এটা অসম্ভব প্রতিকূলতার মুখেও মানুষের টিকে থাকার একটা অবিশ্বাস্য গল্প। আর সবচেয়ে বড় কথা, ফুল্লরা হয়ে উঠেছে ইতিহাস জুড়ে সমস্ত শোষিত, বঞ্চিত, প্রান্তিক মানুষদের কণ্ঠস্বর। সবশেষে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাওয়া যাক। ৪০০ বছর আগে লেখা একটা দুঃখের কবিতা, আজকের পৃথিবীতে দাঁড়িয়েও আমরা এর প্রতিধ্বনি শুনতে পাই কেন? কিভাবে এই প্রাচীন কষ্টগুলো আজও আমাদের চারপাশে নতুন নতুন রূপে ফিরে আসে?